রাতারাতির মধ্যে এবার নীলাঞ্জনার নিয়ে আসা রিপোর্টসের সাথে রাইয়ের ল্যাবে আসা টেস্ট রিপোর্টের সাথে অদল-বদল করে দিল। এবার নীলু, হ্যাঁ, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। রাতের অন্ধকারে নীলু যখন সেই হসপিটালের ল্যাবে গিয়ে রাইয়ের আসল রিপোর্টটা খুঁজে বার করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব আমাকে আজ রাতের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে, নয়তোবা কাল সকাল হওয়া মাত্রই রায়, দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই আবারও এই ল্যাব রিপোর্ট নেওয়ার জন্য এই ল্যাবে চলে আসবে। তখন আর আমি কোনো মতেই এই রিপোর্টটা অদল-বদল করতে পারবো না, কারণ একবার যদি রায় দিদিভাই ওর আসল রিপোর্টটা পেয়ে যায় এবং ওর আসল রিপোর্টটা যদি এটাই দেখায় যে ও সম্পূর্ণরূপে ফিট আছে ওর প্রেগনেন্সি নেওয়ার জন্য, তাহলে আর রক্ষে থাকবে না। তাহলে তো রাই দিদিভাই কোনো না কোনো মতে এই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অবশ্যই চেষ্টা করবে, কিন্তু কোনো মতে আমি সেটা হতে দেবো না। কারণ রাই দিদিভাই, তুই তো স্বামী সংসার সব কিছু নিয়ে সন্তানকে নিয়ে সুখে ঘর সংসার করবে, সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে। আর আমি সদবা হওয়ার শর্তে বিধবার রূপে আমি জীবনযাপন করবো, সেটা আমি কী করে দেখতে পারি বলতো? তার থেকে বরঞ্চ তোর হাতেই তোর সন্তানকে আমি মেরে ফেলার ব্যবস্থা করি। অন্যদিকে রাইয়ের রিপোর্ট দেখা মাত্রই যখন নীলু অবশেষে নিজের আনানো সেই রিপোর্টের সাথে অদল-বদল করে দেয়, তখন নীলু এক পর্যায়ে সেই ল্যাব থেকে রিপোর্ট বদলানো মাত্রই যখন সেখান থেকে পালিয়ে যায়, তখন সেখানকার সিকিউরিটি গার্ডরা নীলুর উপস্থিতি টের পাওয়া মাত্রই দৌড়ে এসে বলতে থাকে যে কেন যেন মনে হচ্ছে যে এক্ষুনি এই ল্যাবের এক লাইট জ্বলা ছিল না, কেউ একজন এসেছিল এখানে, তাই না? এরকমটাই তো মনে হচ্ছে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে বারবার বেঁচে গিয়েছে, আমাকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। ভাগিয়ে সে হসপিটালের সিসিটিভি ফুটেজটা অবধি আমি নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করেছি, নয়তোবা যদি এই হসপিটালের সিসিটিভি ক্যামেরা যদি চলা অবস্থায় থাকতো তাহলে তো কোনো না কোনোভাবে অবশ্যই আমি ধরা পড়ে যেতাম, ওরা নিশ্চয়ই আমাকে কোনো না কোনোভাবে ধরে ফেলতো, তখন তার রক্ষে থাকতো না। যার কারণে এত দূর অবধি আমি ষড়যন্ত্র করলাম, সেই ষড়যন্ত্রের মধ্যে তো আবার আমি নিজে ফেসে যেতাম। এবারে রাই দিদিভাই যে আমাকে রক্ষে দিত না, এটা তো আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে নীলু বাড়ি ফেরা মাত্রই যখন রায়ের বৌমনির চোখে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থেকে যে কী ব্যাপার নীলু, তুমি আবার কোন নোংরা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে এত রাতে? তাও আবার বলো তো কী হয়েছে, এটা কি? তোমার মতলবটা তোমার খুব সুবিধের বলে মনে হচ্ছে না? তুমি তো আমাদের বাড়ির কাউকে জানাওনি যে তুমি এত রাতে এখান থেকে বের হবে। আর তার থেকে বড় কথা, তুমি কোথায় গিয়েছিলে বলো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে বৌমনি, এই রাত পর্যন্ত কেন জেগে আছে কিছু তো বুঝতে পারছি না। অন্যদিকে নীলু তাড়াহুড়ো করে যখন রায়ের আসল রিপোর্টটা নিজের পেছনে লুকিয়ে ফেলে এবং নীলু বলতে থাকে যে বৌমনি, আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করার জন্য একটু বেরিয়েছিলাম, এই বাড়ির বাইরেই তো আমি ছিলাম, তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? আর যাই হোক না কেন, তুমি কি আমার উপর নজর রাখা শুরু করে দিয়েছো নাকি স্রোতের মতন? ঠিক সেই সময় নীলু এসব কথা বলে যখন রায়ের বৌমনিকে ভুলভাল বুঝিয়ে নিজের রুমে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, যে করেই হোক না কেন এই রিপোর্টটাকে আমার এমন এক জায়গায় ঠিকানা লাগাতে হবে যেটা কিনা কোনো মতে কেউর হাত অবধি যেখানে না পৌঁছায়, কারণ একবার যদি এই আসল রিপোর্টটা কারো কাছে পড়ে যায় তাহলে আর আমার রক্ষে থাকবে না। কারণ সকলে তো এটা হাড়ে হাড়ে টের পেয়ে যাবে যে রায় দিদিভাইয়ের যে রিপোর্টসটা পড়ে ডক্টর রায় দিদিভাইয়ের প্রেগনেন্সি কমপ্লিকেশনসের কথা জানিয়েছিল, সেই প্রেগনেন্সি রিপোর্টটা সম্পূর্ণরূপে একটা ভুয়া এবং বানোয়াট। আর আমার কাছে যে রিপোর্টটা আছে সেটাই আসল রিপোর্ট, তাই এই রিপোর্টটাকে আমার খুব ভালোভাবে লুকিয়ে ফেলতে হবে। অন্যদিকে নীলু সেই রিপোর্টটাকে লুকিয়ে ফেলা মাত্রই রাইয়ের বৌমনি সকাল হওয়া মাত্র রাইয়ের মাকে বলতে থাকে যে মা, আপনি প্লিজ একটু নীলুর উপরে নজর রাখার চেষ্টা করবেন তো, কারণ কালকে নীলু যা কিছু করলো তারপরে আমার নীলুর উপরে বেশ সন্দেহ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।